আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার দেশের বুধবারের টপ নিউজে। আপনাদের সাথে আছি আমি তাহমিনা তাসির। শুরুতেই থাকছে বেক্সিমকোর শেয়ার প্রসঙ্গ। বেক্সিমকোর বন্ধকি শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধের সিদ্ধান্ত। বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের বন্ধক রাখা শেয়ার বিক্রি করে বেক্সিমকো লিমিটেডের অধীনে থাকা ১৬ কোম্পানির কর্মীদের দেনা পাওনা পরিশোধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ফেব্রুয়ারির মধ্যে এসব শেয়ার বিক্রির উদ্যোগ নেবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। গতকাল মঙ্গলবার বেক্সিমকোর ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত কোম্পানিগুলো নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপদেষ্টা বলেন, কর্মীদের বেতন ও অন্য পাওনা বাবদ ৫০০ থেকে ৬০০ কোটি টাকা লাগতে পারে। সেই টাকা এই শেয়ার বিক্রি করেই তোলা হবে। বেক্সিমকোর টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল খাতে ১৬ কোম্পানি বিভিন্ন ব্যাংক থেকে ২৮,৫৪৪ কোটি টাকা কিভাবে ঋণ নিয়েছে তারও তদন্ত করা হবে বলে জানান তিনি। শাওনের বিরুদ্ধে ২০৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ, মামলা করেছে দুদক। সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের বিরুদ্ধে অর্থ পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তার স্ত্রী ফারজানা চৌধুরীর সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানী সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। আক্তার হোসেন জানান, নুরুন্নবী চৌধুরী শাওন সংসদ সদস্য থাকা অবস্থায় ৫১ কোটি ৯ লাখ টাকার বেশি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়া তার নামে ৩৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০৮ কোটি ৭০ লাখ টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের অভিযোগ রয়েছে। এছাড়া শাওনের স্ত্রী ফারজানা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে ২ কোটি ২০ লাখ টাকার বেশি অসঙ্গতিপূর্ণ সম্পদ দখলে রাখার অভিযোগ আনা হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা নিয়োগে ৭ বিকল্প। সংবিধান সংস্কার কমিশন তাদের সুপারিশে অন্তর্বর্তী সরকার প্রবর্তনের কথা বলেছে। সেখানে এই সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগে ৭ বিকল্পের কথা বলেছে কমিশন। তাদের সুপারিশে রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের সুযোগ রয়েছে। সাধারণ নাগরিক ও অবসরপ্রাপ্ত বিচারপতিদের থেকেও প্রধান উপদেষ্টা নিয়োগের সুযোগ রয়েছে। এক্ষেত্রে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে বিচার বিভাগকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধানকে বাছাইয়ে সংস্কার কমিশন তার প্রস্তাবিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসিকে বাড়তি ক্ষমতা দেওয়ার কথা বলেছে। প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে গঠিত সংবিধান সংস্কার কমিশন গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। পরে কমিশন ওয়েবসাইটে সারসংক্ষেপ আপলোড করা হয়। আগামী ৩১ জানুয়ারি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিবেন তারেক কন্যা জায়মা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। বিএনপির নির্ভরযোগ্য সূত্র গতকাল মঙ্গলবার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশগ্রহণ করছেন না। তার পরিবর্তে ওই অনুষ্ঠানে যোগ দিবেন তার মেয়ে জায়মা রহমান। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে বড় ছেলে তারেক রহমানের যুক্তরাজ্যের বাসায় অবস্থান করছেন। তিনি সেখানে থেকেই চিকিৎসা নিচ্ছেন। তাই মাকে রেখে কোথাও যেতে চাইছেন না তারেক। এ অবস্থায় তার প্রতিনিধি হিসেবে মেয়ে জায়মাকে পাঠাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রে যেতে জায়মা রহমানের ভিসা ও অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। এবার আন্তর্জাতিক। উত্তর গাজায় ফিরেছেন ৩ লাখ বাসিন্দা। দীর্ঘ ১৫ মাসের আগ্রাসনের পর গাজার উত্তরাঞ্চলে নিজ আবাসে ফিরেছেন ৩ লাখ বাসিন্দা। যুদ্ধের শুরুতে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলের ১১ লাখ বাসিন্দাকে উচ্ছেদ করেছিল। মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো নেতজারিম করিডোর দিয়ে নিজেদের বাসস্থানে ফিরছেন উত্তর গাজার বাসিন্দারা। দ্বিতীয় দিনেও হাজার হাজার ফিলিস্তিনি হেঁটে, গাড়িতে ও ঘোড়ার গাড়িতে চড়ে উত্তরে যাচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় কোনো কিছুই সেখানে অবশিষ্ট নেই। খাবারের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ও সুপেয় পানির জন্য ট্যাঙ্ক প্রয়োজন তাদের। সবশেষে খেলার খবর, আবারও বাউন্স রাজশাহীর চেক।
চেক বাউন্স আর দুর্বার রাজশাহী যেন একই সূত্রে গাঁথা। ক্রিকেটারদের হাতে চেক তুলে দিয়ে মাঠে নামায় দুর্বার রাজশাহী, তবে ওই চেক দিয়ে কোনো টাকাই তুলতে পারেননি ক্রিকেটাররা। আজ মঙ্গলবার ফের বাউন্স হয়েছে দুর্বার রাজশাহীর মালিকের দেয়া চেক। এখন পর্যন্ত দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা মোট পারিশ্রমিকের 25% হাতে পেয়েছেন, অথচ চুক্তির শর্ত অনুযায়ী এখন পর্যন্ত 75% পারিশ্রমিক পাওয়ার কথা। তাই এত বেশি আলোচনায় দুর্বার রাজশাহী। প্রথম কিস্তিতে পাওয়া 25% পারিশ্রমিক পেতেও অবশ্য বেশ বেগ পেতে হয়েছে দলটির ক্রিকেটারদের। তখনও ক্রিকেটারদের হাতে তুলে দেয়া চেক বাউন্স হয়েছিল। পরে অনুশীলন বয়কট করেন ক্রিকেটাররা। পরে নগদ অর্থ দিয়ে ক্রিকেটারদের 25% পারিশ্রমিক পরিশোধ করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।